ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা 11-12। তোমরা এই নতুন চ্যানেলে যারা নতুন তোমরা 11-এ উঠেছো তাদের জন্য প্রত্যেক সপ্তাহে আসছে নতুন নতুন ভিডিও সিলেবাস মেনে। গত সপ্তাহে তোমরা দেখেছো যে আমরা দ্য লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ জীবের জগৎ, যেটা ইউনিট 1-এর ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আমি স্টার্ট করেছিলাম। সেই চ্যাপ্টারের কিছু অংশ বাকি ছিল, সেই অংশটা নিয়ে আমরা প্রবেশ করবো এবারে ইউনিট 2, যে চ্যাপ্টারের নাম হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আমাদের এই চ্যানেলটা খুব নতুন চ্যানেল, 1 মাসও হয়নি চ্যানেলটা লঞ্চ হয়েছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করবে, আর যারা পুরনো আছো তারা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাও যে এসওই বাংলা নিয়ে এসেছে একদম ক্লাস 11 এবং 12 WBCHSC স্টুডেন্টদের জন্য একদম ব্র্যান্ড নিউ একটা চ্যানেল, যেখানে আমরা গোটা সিলেবাস প্লেলিস্ট বানিয়ে বানিয়ে তোমাদের কাছে তুলে ধরবো। চলো, হ্যাঁ, চলো তাহলে আজকে আর সময় নষ্ট করব না, আমরা ভিডিও বেশি বড় করব না, যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা বক্তব্য রাখবো। সেখানে আমাদের এই চ্যানেলের যেটা মেইন আমাদের লক্ষ্য সেটা হচ্ছে তোমাদের জন্য কোয়ালিটি লেকচার আমরা তৈরি করছি, তোমাদের জন্য কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল আমরা তৈরি করে দিচ্ছি। তোমরা শুধু ভালো করে পড়াশুনো করো। একটা নতুন সিস্টেম, সেমিস্টার সিস্টেম, চোখের নিমেষে দিনগুলো কেটে যাবে এবং দেখতে দেখতে সেপ্টেম্বর মাস চলে আসবে, তখন দেখবে এমসিকিউ পরীক্ষা চলে এসেছে। এমসিকিউ পরীক্ষা কিন্তু মাধ্যমিকে যেমন অত সহজ ছিল অত সহজ আর থাকবে না, কারণ 11-এর এমসিকিউ মাধ্যমিকের মতন কখনোই হবে না, এটা তোমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছো। সিলেবাস বড় হয়েছে, বই মোটা হয়েছে, তোমাদেরও সেই সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তোমরা যারা পিওর সায়েন্স নিয়েছো তোমাদের কিন্তু অনেক প্রেশার, তোমাদের ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, ম্যাথামেটিক্স পড়তে হচ্ছে, বায়োলজি পড়তে হচ্ছে। এই সব প্রেশার একসঙ্গে নিয়েও আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সিলেবাস সময়ের মধ্যে শেষ করব। এটাই একটা ভালো স্টুডেন্টের জন্য মোটিভেশন হওয়া উচিত, তাই তো? চলো আর সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের এই লেকচারের মধ্যে, আজকের এই ভিডিওতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ইউনিট 1, যেটা সেই ইউনিট 1-এর ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ জীবের জগৎ, সেই চ্যাপ্টারের কিছুটা অংশ যেটা এর আগের ভিডিওতে তোমরা পাওনি, এবং ইউনিট 1-এর সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অর্থাৎ জীবজগতের শ্রেণী বিভাগ, সেই চ্যাপ্টারের শুরুর অংশটা। তাহলে আমাদের প্রথম অংশ হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, যেটা আমরা আগের ক্লাসটাতে আমি দিইনি ইচ্ছা করে, কারণ আগের ক্লাসটা আমি রাখতে চেয়েছিলাম এক্সক্লুসিভলি বোর্ডস এবং নিটে কমন যে পোর্শনটা আছে, ঠিক আছে? বায়োডাইভার্সিটি বা এই আজকে আমরা যে জিনিসটা প্রথম দিকে পড়বো সেই জিনিসটা কিন্তু নিটে আমাদের নেই, সেটা আমাদের শুধুমাত্র বোর্ডসে এবং নিটের কমন জায়গা। কিন্তু এই বায়োডাইভার্সিটি আমাদের আছে নিটে, কিন্তু সেটা ক্লাস 12-এ যে বায়োডাইভার্সিটি আছে অনেক ডিটেইলড আছে, সেটা আছে। কিন্তু এই বায়োডাইভার্সিটি পার্টটা এবং ট্যাক্সোনমিক এইডস বলে যে পার্টটা, এই পার্টটা কিন্তু তোমাদের বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্লাস 11-এর যে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার সেখানে কিন্তু এটা আসবে, এটা কম্পিটিটিভ এক্সামে আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এই বায়োডাইভার্সিটি পড়ার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই জিনিসটা তোমরা কিন্তু খুব সদ্য 2-3 মাস আগে পড়ে এসেছো লাস্ট মাধ্যমিকে। মাধ্যমিকে আমাদের জীববৈচিত্র্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। 5th চ্যাপ্টার যেটা আমাদের ছিল লাস্ট চ্যাপ্টার, সেই 5th চ্যাপ্টারে জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ নিয়ে অনেক ইনফরমেশন আমাদের পড়তে হতো। অত ইনফরমেশন না লাগলেও আমাদের বেসিক কিছু ইনফরমেশন কিন্তু ক্লিয়ার করে নেওয়া খুব দরকার। তাহলে আমরা আমাদের ভিডিও আজকে স্টার্ট করছি। আমাদের ভিডিওর ফার্স্ট টপিক হচ্ছে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য বলতে কাকে বোঝাচ্ছে? যদি একদম এর বেসিক ডেফিনিশনে যাই তাহলে দেখবো যে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা বিভিন্ন প্রকার পরিবেশে, একটা জলাশয়, একটা নদীতে, একটা মরুভূমিতে, একটা তৃণভূমিতে, একটা যে কোনো অঞ্চলে বা একটা স্বাভাবিক বাসস্থলে, একটা স্বাভাবিক একটা গ্রামে শহরে যে কোনো একটা অঞ্চলে, সেখানে টোটাল যে জীবের জগৎ, তার মধ্যে উদ্ভিদ থাকবে, তার মধ্যে প্রাণী থাকবে, তার মধ্যে ব্যাকটেরিয়া থাকবে, তার মধ্যে প্রোটোজোয়া থাকবে, তার মধ্যে ছত্রাক থাকবে, টোটাল যে জীব, যত রকমের জীব থাকা সম্ভব একটা নির্দিষ্ট পরিবেশে, তাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। খুব ইম্পর্টেন্ট টপিক আজকের। এই জীববৈচিত্র্য এখন ভালো করে পড়ে রাখো, এটা কিন্তু নিটেও ক্লাস 12-এও লাগবে, আর 11-এ তো ফার্স্ট সেমিস্টারই লাগবে। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, ডব্লিউ.জি. রোজেন, ইনি প্রথম এই জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন। প্রথম
এই জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন। ঠিক আছে। আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এডওয়ার্ড উইলসন, এনাকে বলা হয় জীববৈচিত্র্যের জনক, দি ফাদার অফ বায়োডাইভার্সিটি। কারণ উনি প্রচুর জীববৈচিত্র্য নিয়ে কাজ করেছেন, বায়োডাইভার্সিটি, ওনাকে বলা হয় একজন, উনি সমাজ জীববিজ্ঞানী, এরকম ওনার ডেজিগনেশন। এবং তিনি প্রচুর জীববৈচিত্র্য নিয়ে বই লিখেছেন, কাজ করেছেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেছেন, এবং ওনার লেখা অনেক থিসিস খুব ইম্পর্ট্যান্ট আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, বায়োলজিক্যাল স্টাডিজের ক্ষেত্রে। তো এই দুজন বিজ্ঞানীর নাম আমাদের জীববৈচিত্র্য পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবারে আমরা আসছি যে জীববৈচিত্র্যের গুরুত্ব। এটাও কিন্তু আমাদের মাধ্যমিকে ছিল, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা ছিল মাধ্যমিকে, তাই না? এটা কিন্তু আমাদের ক্লাস 11-এও এসেও আবার ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। জীববৈচিত্র্যের গুরুত্বের মধ্যে একদম প্রথমে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ। আজকে যদি জীববৈচিত্র্য না হয়, তাহলে আমাদের খাদ্যের তো কোনো বৈচিত্র্যই থাকবে না, তাই না? কেউ রুটি খায়, কেউ ভাত খায়, কেউ ফল খায়, কেউ শাকসবজি খাচ্ছে, কেউ মাছ মাংস খায়, কেউ মাছ মাংস খায় না, তাদের জন্য আলাদা ডায়েট। তাহলে এত রকম যে আমাদের খাদ্যের ভ্যারাইটি, সেই ভ্যারাইটিটা যদি আমাদের সবুজ উদ্ভিদের ভ্যারাইটি না থাকতো, শুধুই ধান তৈরি হতো সারা পৃথিবী জুড়ে, তাহলে সবাইকে সবসময় ভাতই খেতে হতো, আমাদের রুটির কোনো কনসেপ্ট আসতো না। তাহলে এই যে সবুজ উদ্ভিদ থেকে আমরা এত সংখ্যক ধান পাচ্ছি, গম পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে আখ, খুব ইম্পর্টেন্ট, আমরা পাচ্ছি শাকসবজি, ফল মূল, এই সমস্ত জিনিসপত্রগুলো পাচ্ছি। এটাই কিন্তু আমরা যদি বায়োডাইভার্সিটিটাকে আমরা মেনটেন করতে না পারতাম, তাহলে কি এত রকমের উদ্ভিদ আমরা তৈরি করতে পারতাম, কৃষিকাজ করতে পারতাম? পারতাম না। নেক্সট হচ্ছে অবভিয়াসলি এখান থেকে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কৃষিকার্য। যদি আমার বায়োডাইভার্সিটি, অনেক রকমের উদ্ভিদের এক্সিস্টেন্স না থাকতো, তাহলে আমি কৃষিটা কি করতাম? আমার কৃষিকাজ তো হতো না, সব মাটিতে সব গাছ জন্মায় না। এবার যদি ভারতবর্ষের মতন মাটিতে, যদি যেখানে এত পপুলেশন, এত লোকের খাবারের ডিমান্ড, এখানে যদি আমার স্পেসিফিক্যালি কিছু জিনিসের কৃষিকাজ করতে হয়, চাষ করতে হয়, তাহলে আমি খাবারের যোগান কোত্থেকে দেব? পশ্চিমবঙ্গের মাটিতে যে জিনিসটা চাষ হয় সেটা নিশ্চয়ই সাউথ ইন্ডিয়ার মাটিতে চাষ হবে না, সাউথ ইন্ডিয়ার মাটিতে যেটা চাষ হয় সেটা নিশ্চয়ই উত্তর ভারতে চাষ হবে না, উত্তর ভারতে যেটা চাষ হয় সেটা নিশ্চয়ই উত্তর পশ্চিম ভারতে চাষ হবে না। তাহলে প্রতিটা মাটির কিছু কিছু স্পেসিফিকেশন আছে, যার জন্য সেখানে কিছু কিছু স্পেসিফিক জিনিসই ভালো চাষ হয়। তাহলে আমি যদি জীববৈচিত্র্যটাকে মেনটেন করতে না পারি, আমার কৃষিকাজ কিন্তু ফলস চলে যাবে, তাই না? নেক্সট, অবশ্যই ড্রাগ এবং ওষুধ, খুব ইম্পর্টেন্ট। ড্রাগ এবং ওষুধ আসে মেইনলি ভেষজ উদ্ভিদ থেকে। এই ভেষজ উদ্ভিদ আমরা যদি না চাষ করি বা একে যদি আমরা না বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ওষুধপত্র পাবো না। ভেষজ উদ্ভিদের মধ্যে কে কে পড়ছে? খুব ইম্পর্টেন্ট আমাদের পড়ছে হচ্ছে নিম, তুলসী, বাসক, সর্পগন্ধা গাছ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম বিভিন্ন গাছ আছে যাদের থেকে আমরা বিভিন্ন রকমের ওষুধ পাই। ক্লিয়ার? সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা ওষুধ পাই, নানান গাছ আছে যেখান থেকে আমরা ড্রাগ এবং ওষুধের যোগান পাচ্ছি। অবশ্যই তারপরে আসবে জিন ভান্ডার। এই যে এত বড় পৃথিবী, তার এত সুবিশাল জীববৈচিত্র্য, তাদের মধ্যে জিনের যে এতরূপ বৈচিত্র্য, আজকে আমরা পড়বো জিনগত বৈচিত্র্যের কথা। তাহলে এই এতটা হিউজ একটা জিনের যে পুল, যে ভান্ডার, সেই ভান্ডারটা বিঘ্নিত হবে যদি আমার জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়। জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু এখানেও অপরিসীম। নেক্সট আসছে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। অর্থাৎ আমার যদি খাদ্য খাদকের সম্পর্কটা বিঘ্নিত হয়ে যায়, তাহলে আমার পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আজকে যদি আমার সবুজ ঘাসের আকাল পড়ে, তাহলে সবুজ ঘাসের আকাল পড়লে তৃণভোজী প্রাণীরা খাবার পাবে না। তৃণভোজী প্রাণীরা যদি খাবার না পায়, তারা মরতে থাকবে, তার ফলে মাংসাশী প্রাণীরা খাবার পাবে না।
তাহলে প্রকৃতির যে ভারসাম্য, যেখানে প্রত্যেকটা জীবের একটা ইকুয়াল ইম্পর্টেন্স আছে, তাদের একটা ইকুয়াল পার্টিসিপেশন আছে ইন দ্য ইকোসিস্টেম বাস্তুতন্ত্রে, সেই পার্টিসিপেশনটা নষ্ট হয়ে যাবে। ঠিক যেমন আমাদের সমাজের ক্ষেত্রেও যদি প্রত্যেকটা জীবিকার মানুষ না থাকতো, তাহলে আমাদের বেঁচে থাকাটা দায় হতো। আজকে যদি চাষি ফসল না ফলাতেন, তাহলে আমরা খাবার পেতাম না। আজকে যদি ডাক্তারি না করতেন, তাহলে আমরা বিনা চিকিৎসায় মারা যেতাম। আজকে যদি শিক্ষকরা না পড়ান ভালোভাবে, তাহলে কি হবে? তাহলে ছাত্রছাত্রীরা বা ইয়াং জেনারেশন তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাহলে প্রত্যেকটা প্রফেশনের একটা নির্দিষ্ট কাজ আছে, সেই কাজটা করলেই তবে একটা সমাজ সুস্থিতভাবে চলতে পারে। ঠিক একইভাবে আরও ইম্পর্টেন্টলি, এই আমাদের যে জীব জগৎ, সেই জীব জগতও কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খাদ্য খাদকের সম্পর্ক অটুট থাকা উচিত। খাদ্য খাদকের সম্পর্ক কিন্তু বিঘ্নিত হলে খুব মুশকিলে পড়ব আমরাই, তাই তো? নেক্সট হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। আজ সুন্দরবনের কত মানুষ মধু চাষ করে, মৌমাছি চাষ করে মধু সেখান থেকে পাওয়া যায়, সেই মধু বিক্রি করে তাদের সংসার নির্বাহ করে। আজকে কত মানুষ দার্জিলিংয়ে চা পাতা চাষ করে, চা গাছ চাষ করে সেখান থেকে চা পাতা আহরণ করে তাদের সংসার চলে। তাহলে অর্থনৈতিক গুরুত্বর দিক থেকে আমাদের এই যে জীববৈচিত্র্যের একটা অপরিসীম অবদান রয়েছে, সেটা চা হতে পারে, সেটা কফি হতে পারে, সেটা আমাদের রেশম হতে পারে, সিল্ক, সেটা আমাদের মধু হতে পারে, আখ হতে পারে, কত। এবং কৃষিকাজটাকে তুমি ছেড়েই দিলাম, কৃষিকাজ তো অবশ্যই আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের ওপরেই নির্ভরশীল অর্থনৈতিকভাবে। তাহলে অর্থনৈতিক গুরুত্ব একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। পরিবেশ রক্ষা করছে গাছ কন্টিনিউয়াসলি গাছ কি করছে? বাষ্পমোচনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প ছেড়ে দিচ্ছে, তার ফলে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টির ক্ষেত্রে গাছের একটা খুব ডিরেক্ট অবদান রয়েছে। 2 হচ্ছে গাছের যে শিকড়, সেই শিকড়গুলো মাটির অনেক তলা অবধি ছড়িয়ে যাচ্ছে, তার ফলে ভূমিক্ষয় রোধ হচ্ছে, তার ফলে খরা, বন্যা এসবের প্রকোপ থেকে আমরা বাঁচছি, তাই তো? কৃষ্টিগত গুরুত্ব কি? আমাদের কালচারের সঙ্গে আমাদের জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে রেগুলার কালচার, সেই রেগুলার কালচারের সঙ্গে কিন্তু আমাদের এই যে কৃষ্টি, সেই কৃষ্টি লুকিয়ে আছে। বসন্ত এলেই আমাদের মনে যে পলাশ, শিমুলের একটা ছবি ভেসে ওঠে। আজকে যদি পলাশ বা শিমুল গাছগুলোকে সংরক্ষণ করে রাখা না হয়, তাহলে সেই আমাদের কালচারাল যে আমাদের যে কালচারটা, সেই কালচারটা নষ্ট হয়ে যেতে থাকবে আস্তে আস্তে, তাই তো? দুর্গাপুজো আসার আগে পদ্ম ফুল ফোটে, কাশ ফুল ফোটে, সবই তো জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মূল্যবোধ, এটাও খুব ইম্পর্টেন্ট। হয়তো কোনো জীব, কোনো উদ্ভিদ বা কোনো প্রাণীর থেকে তুমি ডিরেক্টলি সেই মুহূর্তে কোনো উপকার পাচ্ছ না, তার মানে কি তার সংরক্ষণ নিয়ে তুমি ভাববে না? সে যদি বিলুপ্ত হয়ে যায়, সেটা নিয়ে তুমি চিন্তা করবে না? কখনো নয়। মূল্যবোধ, আমরাও বাঁচবো, এবং আমাদের সঙ্গে যারা রয়েছে এই পৃথিবীতে, বহু জীব তো বিলুপ্ত হয়ে গেছে, এবং তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিরেক্ট হাত আছে তাদের বিলুপ্তির জন্য। এত শিকার করেছি আমরা, বা এত গাছ কেটেছি আমরা, সেগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। সেটা যাতে আর না হয়, সেই মূল্যবোধটা আমাদের মধ্যে যেন গড়ে ওঠে। আমরা যারা পড়াশুনো শিখছি, আমরা যারা জীবন বিজ্ঞান পড়ছি, আমরা যারা জীববিদ্যা, বায়োলজি পড়ছি, আমাদের মধ্যে যেন সেই ভ্যালুসগুলো তৈরি হয় যে আমরা গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা পুকুর বোজানোর বিরুদ্ধে প্রতিবাদ করবো। একটা পুকুর বোজানো মানে কত জলজ জীব সেখানে মারা যায়, কত জলজ জীবের সেখানে ক্ষতি হয়। আমরা এই জিনিসগুলো, এই ভ্যালুগুলো নিজেদের মধ্যে তৈরি করব। এবং অবশ্যই নান্দনিক মূল্য। উদ্ভিদ, আমাদের সাজানো বাগান দেখতে কত সুন্দর লাগে। শুধুমাত্র এই প্রকৃতি জীববৈচিত্র্যের সৌন্দর্য দেখতে আমরা কত টাকা খরচ করে সমুদ্রে বেড়াতে যাচ্ছি, পাহাড় বেড়াতে যাচ্ছি, জঙ্গলে বেড়াতে যাচ্ছি, মরুভূমিতে বেড়াতে যাচ্ছি। আমরা সেখানে গিয়ে আমরা উট দেখছি, কত সুন্দর সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। এবং প্রাকৃতিক সৌন্দর্য জীব ছাড়া সে তো শ্মশানের মতন লাগবে, তাই না? তাহলে এগুলো হচ্ছে জীববৈচিত্র্যের খুব ইম্পর্টেন্ট কিছু গুরুত্ব। এবার আমরা দেখবো যে জীববৈচিত্র্যের প্রকারভেদ। এটার কথাই আমি একটু আগে বলছিলাম, যে জীববৈচিত্র্যের প্রকারভেদটা খুব ইম্পর্টেন্ট। কি সেই প্রকারভেদ? এই জীববৈচিত্র্যের প্রকারভেদের কতগুলো স্তর আছে।
প্রথম স্তরটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। জেনেটিক ডাইভার্সিটি মানে হচ্ছে জিনগত বৈচিত্র্য। তাহলে প্রথম ধাপ হবে হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য বলতে কাকে বোঝায়? জিনগত বৈচিত্র্য বলতে বোঝায় একই প্রজাতির বিভিন্ন জীবের ক্ষেত্রে যে জেনেটিক ডাইভার্সিটি তৈরি হয়। অর্থাৎ কুকুর একটাই তো, ক্যানিস ফ্যামিলিয়ারিস সায়েন্টিফিক নাম। তাহলে এই ক্যানিস ফ্যামিলিয়ারিস বা অর্থাৎ কুকুর, তার দেখ কতগুলো ভাগ। স্ট্রিট ডগের একটা ভাগ, আমাদের গোল্ডেন রিট্রিভার এক ধরনের ব্রিড, আমাদের স্পেনিয়াল এক ধরনের ব্রিড, আমাদের পম এক ধরনের ব্রিড, কত রকমের ব্রিড আছে। তাহলে এই যে এত রকমের ব্রিড তৈরি করা গেছে কিভাবে? জিনগত বৈচিত্র্যের জন্য। তারা সকলেই দিনের শেষে কুকুর হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু জেনেটিক ডাইভার্সিটি নানান রকম রয়েছে। তাহলে জিনগত বৈচিত্র্য আমরা যদি দেখি, তাহলে আমরা যদি খুব সহজ করে সংজ্ঞাটা নিরূপণ করতে চাই, তাহলে জানতে পারবো যে আমরা একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে জিনের যে বিভিন্নতা দেখা যায়, জিনের যে বৈচিত্র্য দেখা যায়, তাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। নেক্সট আসছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলা হচ্ছে? এবার আরেকটু বড় হলো জিনিসটা আরেকটু বড় হলো, মানে এখানে বিভিন্ন প্রজাতির কথা বলা হচ্ছে। প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য দেখ এখানে কত রকম প্রজাতির কথা দেওয়া আছে। এটা যেমন একটা ছত্রাক, হ্যাঁ, এটা যেমন একটা ব্যাকটেরিয়া, এটা একটা পাখি, হ্যাঁ, এটা একটা ঘাস, এটা একটা পোকা, এটা হরিণ, এটা একটা কৃমি বা কেঁচোর মতন একটা কিছু, এটা একটা অ্যালগি, এরকম টাইপের। তাহলে এই যে বিভিন্ন প্রজাতির সমাহার, এবং আমাদের ভারতকে কি বলা হয়? মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি। কেন? কারণ আমাদের যে প্রজাতিগত বৈচিত্র্য সেটা এত রিচ, এত বড়, এত সুবিশাল এবং এত জটিল, কল্পনারও বাইরে। আমাদের পূর্ব হিমালয় হটস্পট এবং পশ্চিমঘাট পর্বতমালার যে হটস্পট, সেই হটস্পটে এত প্রজাতি পাওয়া যায় যে ভাবনারও বাইরে। তাহলে একই অঞ্চলে বা একই পরিবেশে যে প্রজাতি, যত রকমের প্রজাতি থাকে, তাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। একটি পরিবেশে যত রকম প্রজাতি পাওয়া যায়, তাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে? আর লাস্ট হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, মানে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে একটা অঞ্চলে যত রকমের ইকোসিস্টেম তৈরি হয়েছে, একটা অঞ্চলে যত রকমের ইকোসিস্টেম তৈরি হয়েছে, যত রকমের বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, যেমন আমাদের ভারতবর্ষে দেখ, ভারতবর্ষে কত রকমের বাস্তুতন্ত্র আছে। গাঙ্গেয় সমভূমি, নিম্নভূমি, মরুভূমি, পার্বত্য অঞ্চল, পার্বত্যের তলদেশ যেটাকে আমরা তরাই বা ডুয়ার্স বলি, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, ঘাস জমি, পাথুরে জমি, লালমাটির জমি, মোহনা অঞ্চল, দ্বীপপুঞ্জ। তাহলে এই যেটা সুবিশাল এবং অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ যে বাস্তুতন্ত্রের সমাহার, সেখানে আমার নদী আছে, পুকুর আছে, বা গাছ আছে, ঘাট আছে, সমস্ত রকমের যে বৈচিত্র্য, তাদেরকে একত্রে বলা হচ্ছে কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা অবশ্যই একটা বিশাল বড় অঞ্চলে হবে। তার মধ্যে আবার স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য, যে একটা অঞ্চলের মধ্যে যত রকমের প্রজাতি বাস করে, আর এটা হচ্ছে একটা অঞ্চলে যত রকমের বাস্তুতন্ত্র দেখা যায়। আর জিনগত বৈচিত্র্য মানে একই প্রজাতির মধ্যে যে জেনেটিক ভেরিয়েশনস দেখা যায়। কত রকমের আমরা কুকুর দেখতে পাই,
ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটির বিভিন্ন প্রকারভেদ। এবার আমরা আসবো যে এই যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য একটু আগে বললাম, যেটা আমরা দেখতে পেলাম যে নানান রকমের যে বাস্তুতন্ত্র, যারা নানান রকমের ইকোসিস্টেম একটা অঞ্চলের মধ্যে বা একটা সুবৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যে, তার মধ্যে আবার কতগুলো ধাপ দেখা যায়। যেমন তার মধ্যে অপেক্ষাকৃত ছোট অঞ্চলে যদি আমরা দেখি যে এই একটা আমাদের, এই কালটা দিয়ে বুঝতে পারবি না, দাঁড়া, এই নীলটা ভালো লাগছে, এই একটা অঞ্চল ধর, এই একটা অঞ্চলে যত রকমের ইকোসিস্টেম আছে, ধরে নে আমাদের কলকাতা শহর, কলকাতা শহরের মধ্যে যত রকমের ইকোসিস্টেম আছে সেইটাকে বলা হচ্ছে কি আলফা। না, কমলাটা দি, আলফা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য কাকে বলা হচ্ছে? একটা সীমিত অঞ্চল, একটা সীমিত ছোট অঞ্চল, সেই ছোট অঞ্চলের মধ্যে যত রকমের বাস্তুতন্ত্র আমরা দেখতে পাই। এবার এইরকম দুটো বা একাধিক বাস্তুতন্ত্র বা দুটো বা একাধিক আলফা অঞ্চল যুক্ত হয়ে যে আরেকটু বৃহত্তর যে অঞ্চলটা তৈরি হলো, তাতে আরো বাস্তুতন্ত্রের আরো সমাহার দেখা যাবে। ধর গোটা পশ্চিমবঙ্গটা যদি আমরা ভাবি যে কলকাতায় যত রকমের বাস্তুতন্ত্র আছে, গোটা পশ্চিমবঙ্গ ভাবলে বাস্তুতন্ত্রের পরিমাণ আরো অনেক গুণ বৃদ্ধি পাবে। তাকে আমরা বলছি বিটা বৈচিত্র্য, তাকে আমরা বলছি বিটা বৈচিত্র্য। তাকে আমরা বলছি বিটা বৈচিত্র্য। এইবার তুই মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রির মতন করে বহু বহু সংখ্যক বিটা বৈচিত্র্যের তুই জায়গা অঞ্চল একসঙ্গে কল্পনা কর, আমাদের গোটা ভারতবর্ষটাকে কল্পনা কর। তাহলে যদি গোটা ভারতবর্ষ আমি দেখতে চাই, তাহলে দেখবো যে গোটা ভারতবর্ষে কত রকমের বাস্তুতন্ত্র আছে, আলফা বিটার চেয়ে অনেক অনেক গুণ বেশি এবং অনেক সংখ্যায়ও বেশি। তাকে বলা হচ্ছে গামা বৈচিত্র্য। তাহলে আলফা, বিটা আর গামা, তিন রকমের বৈচিত্র্য। এবং বলাই বাহুল্য যে গামা বৈচিত্র্যটা সব থেকে বেশি হবে, তার থেকে কম হবে আলফা বৈচিত্র্য, এবং তার থেকে কম হবে তার থেকে কম হবে বিটা বৈচিত্র্য, তার থেকে কম হবে আলফা বৈচিত্র্য। গামা সবচেয়ে বেশি, তার থেকে কম বিটা, এবং তার থেকে কম আলফা। আলফা একটা ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলের যে জীববৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এইবার আমরা দেখবো, এটাও আমাদের মাধ্যমিকের পড়া, আরও একবার ঝালাই করে নেওয়ার ব্যাপার আছে। সেটা হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে কেন। জীববৈচিত্র্য ধ্বংসের মূল চারটে কারণ, ওই জন্য এটাকে বলা হচ্ছে ইভিল কোয়ার্টেট। এভিল কোয়ার্টেট, এভিল কথাটা মানে হচ্ছে বদমাইশ, তাই তো, খারাপ, এভিল। আর কোয়ার্টেট মানে হচ্ছে চারজন। চারটে এর মূল কারণ আছে যারা আমাদের জীববৈচিত্র্যটাকে কন্টিনিউয়াসলি ধ্বংস করার চেষ্টা করছে। কি কি সেই কারণ? প্রথমেই হচ্ছে আমাদের, প্রথমেই কোন কালিটা ভালো যাবে রে, সাদাই যাক নাকি কালো যাক? হ্যাবিটেট লস। হ্যাবিটেট লস মানে কি? বাসস্থান ধ্বংস। বাসস্থান ধ্বংস। আমরা বন জঙ্গল কেটে ফেলছি, আমরা পুকুর বুজিয়ে বাড়ি করছি, তার ফলে বন জঙ্গলে যে কত মানে কয়েক লক্ষ জীবের বাস, সেই বন জঙ্গলে তাদের জীবের বাস উঠে গেল, তারা অবলুপ্তির পথে চলে যাবে। পুকুর বুঝিয়ে জল বাড়ি করা বা বড় খালবিলগুলো বুঝিয়ে পুরো একটা ইন্ডাস্ট্রি তৈরি করা, তার ফলে কি হচ্ছে, জলজ অত জীব, জলজ প্রাণী আছে, জলজ উদ্ভিদ আছে, শ্যাওলা আছে, প্রোটোজোয়া আছে, কত জীব আছে, পোকামাকড় আছে, তারা সবাই অবলুপ্তির পথে চলে গেল, মারা গেল, তাই না? তাহলে বাসস্থান ধ্বংস একটা খুব ইম্পর্টেন্ট কারণ হতে পারে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার, তাই তো? এবং তার সঙ্গেই রয়েছে ফ্র্যাগমেন্ট করে দিচ্ছি আমরা, এটাকে বলা হয় খণ্ডী ভবন বলা যেতে পারে, যে আমরা ওদের বাসস্থানগুলোকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলছি। যত আমরা অরণ্যচ্ছেদন করছি, ডিফরেস্টেশন করছি, হ্যাঁ, বন জঙ্গল কেটে ফেলছি, তত আমরা কি করছি, ওদের থাকার জায়গাগুলোকে আরো বেশি বেশি করে সংকুচিত করে ফেলছি, তাই না? তাহলে এই দুটো কারণ খুব ইম্পর্টেন্ট একটা আমাদের জীববৈচিত্র্য ধ্বংসের জন্য। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন, অতিরিক্ত ব্যবহার। ওভার এক্সপ্লয়টেশন বা অতিরিক্ত ব্যবহার। আমরা যদি অতিরিক্ত মাছ ধরতে থাকি, আমরা যদি অতিরিক্ত পশু শিকার করতে থাকি, তাহলে কি হবে, আস্তে আস্তে সেই মাছ বা সেই পশু আস্তে আস্তে
অবলুপ্তির পথে চলে যাবে, বিলুপ্তির পথে চলে যাবে, তারা টিকে থাকতে পারবে না পৃথিবীতে, তাই না? তাই জন্য সবকিছু এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এখানটাতে লিখি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে কি? মানে হচ্ছে আমি সবটা খাবো না, আমি সবটা ভোগ করব না, হ্যাঁ, কিছুটা আমি বাকি জীবেদের জন্য বা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব। আমি সমস্ত কয়লা তুলে ফেলবো না, আমি সমস্ত তেল খরচ করে ফেলবো না, আমি সমস্ত শক্তির উৎসগুলোকে যথেচ্ছ ব্যবহার করব না, এবং আমি সমস্ত খাদ্যের উৎসগুলোকে যথেচ্ছ গ্রহণ করব না, খাবার নষ্ট করব না। সেখান থেকে আসছে ওভার এক্সপ্লয়টেশন বা অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের যে ক্ষতিগুলো হয়, আমরা কিন্তু অনেক কিছুকে হারিয়ে ফেলেছি অলরেডি। তারপর কি আসছে? তারপর আসছে এলিয়েন স্পিসিস ইনভেশন। মানে কি? মানে হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বাইরে থেকে আমাদের দেশে এসেছে, এসে আমাদের দেশে এত ভালো খাপ খাইয়ে নিয়েছে যে আমাদের দেশের বিভিন্ন যারা জীব, সেই জীবগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। যেমন পার্থেনিয়াম বলে একটা গাছ হয়, পার্থেনিয়াম, হ্যাঁ, ছোট ছোট্ট সাদা সাদা ফুল হয়, জংলি গাছ বলেই আমরা চিনি ওটাকে, ক্যারট গ্রাস বলে। ওই পার্থেনিয়াম কিন্তু আমাদের দেশের গাছ নয়, ও কিন্তু বাইরে থেকে এসছে, বিদেশ থেকে এসছে। এবং কিভাবে এসছে জানিস? খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ওই বাইরের দেশ থেকে জাহাজের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে ওই গাছগুলো চলে এসছে, এসে এবার এখানে এত সুন্দর ওরা মানে বসতি বানিয়ে ফেলেছে নিজেদের, এবং যেখানে ক্যারট গাছগুলো জন্মায়, পার্থেনিয়াম গাছগুলো জন্মায়, সেইখানে অন্যান্য গাছ আর থাকতে পারে না, কারণ ওরা মাটির সমস্ত রস শোষণ করে নেয়, সমস্ত মিনারেলস এক্সপ্লয়েট করে ফেলে, তার ফলে সেখানে আর অন্য কোনো গাছ জন্মাতে পারে না। ঠিক আছে? তাহলে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে কিন্তু বহু বহু জীবের বহু ক্ষতি হয়ে গেছে। আরেকটা হচ্ছে কচুরিপানা। কচুরিপানাও তো বাইরে থেকে এসেছে, কচুরিপানা তো আমাদের দেশের গাছ নয়, তাই তো? আর লাস্ট হচ্ছে কোএক্সটিংশন। কোএক্সটিংশন মানে কি? কোএক্সটিংশনে যদি আমরা বাংলা করি তাহলে এর বাংলাটা হবে একসঙ্গে অবলুপ্ত হচ্ছে, এর একদম সহবিলুপ্তি বা এরকম কিছুটা বলা হয়, একসঙ্গে বিলুপ্ত হয়ে যায়। কেন? ধর কোনো একটা জঙ্গলে হরিণ মরতে থাকলো, কোনো একটা মহামারী হলো বা শিকারের ফলে হরিণ মরতে থাকলো। এবার হরিণগুলোর উপর ডিপেন্ড করেছিল অনেক বাঘ, সেখানে আর কোনো সেরকম ভাবে তৃণভোজী প্রাণী নেই, তাহলে হরিণগুলো মারা গেলে বাঘগুলো তো মারা যাবে, ওরা তো খাবার পাবে না। তো কোএক্সটিংশন, এক্সটিংশন হচ্ছে বিলুপ্তি, এবং কো মানে একসঙ্গে, সহবিলুপ্তি বা একসঙ্গে বিলুপ্ত হয়ে যায় এরকম কিছু প্রাণী বা জীব, মানে উদ্ভিদ হতে পারে তাদের। তাহলে এই চারটে হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংসের মেইন কারণ, একদম মেইন চারটে ভিলেন আমাদের জীববৈচিত্র্যের ধ্বংসের পেছনে কাজ করছে। তাহলে আমাকে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। আমার দোষেই তো হয়েছে, মানুষের দোষে তো ম্যাক্সিমামটা হয়েছে, প্রাকৃতিক কারণে আর কতটুকু হয়েছে? বেশিরভাগটাই মানুষের দোষে হয়েছে, মানুষের অতিরিক্ত লোভের ফলে, অতিরিক্ত আমরা স্বার্থসিদ্ধির জন্য এই জীববৈচিত্র্য ধ্বংস এখনো ক্রমাগত করে চলেছি। কিন্তু এখন অনেক 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 আইন কঠোরভাবে আছে, তার জন্য আমরা হয়তো খানিকটা কমাতে পেরেছি জীববৈচিত্র্য ধ্বংসটা, কিন্তু পুরোটা কিন্তু কমাতে পারিনি, এখনো পুরোটা বন্ধ করতে পারিনি। এখনো আমরা পুকুর বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করা বন্ধ করতে পারিনি, এখনো আমরা অরণ্য ধ্বংস করে হিউম্যান এস্টাবলিশমেন্ট তৈরি করা বন্ধ করতে পারিনি। কিন্তু চেষ্টা করা হয়েছে, এবং যেখানে যেখানে জীববৈচিত্র্যের অনেক অধিক সমাহার দেখা যাচ্ছে, সেখানে সেখানে কিন্তু আমরা মানে গভর্নমেন্ট আর কি, সরকারের তত্ত্বাবধানে সেখানে নানান রকমের কনজারভেশন, সংরক্ষণের উপায় তৈরি হয়েছে। এবার এই সংরক্ষণের উপায় মাধ্যমিকের পড়া, আমি ওই জন্য এগুলো ডিটেল পড়বো না, এবং এগুলো তোদের ক্লাস 11-এ অত ডিটেলড নেইও, জাস্ট ওপর আছে এই জিনিসপত্রগুলো। জাস্ট একদম আমি বলবো, একদম আমি একটা সাজেশন দিই, এই ইনসিটু এক্সিটু এগুলো মাধ্যমিকের বই থেকে পড়, খুব সুন্দর আছে। মাধ্যমিকের যে বইগুলো ছিল, সাতরা, ছায়া, প্রান্তিক, এরকম অনেক বই ছিল, যে কোনো একটা ভালো বই নিয়ে সেখান থেকে পড়ে ফেল, ওর বেশি কিচ্ছু আসবে না ক্লাস 11-এ। হ্যাঁ,
তাহলে ইনসিটু সংরক্ষণ মানে কি? ইনসিটু সংরক্ষণ মানে হচ্ছে স্বাভাবিক পরিবেশে, তাই তো? স্বাভাবিক পরিবেশে জীব সংরক্ষণ। তার মধ্যে কি পড়ছে? ফার্স্টেই পড়ছে আমাদের ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে একটা বিশাল অঞ্চল, যেটা সাধারণভাবে প্রচুর জীববৈচিত্র্যপূর্ণ, সেই অঞ্চলটা সংরক্ষণ। সেখানে বাইরের মানুষ খুব অনুমতি সাপেক্ষ ছাড়া ঢুকতে পারবে না। শিকার তো সর্বৈবভাবে সেখানে নিষিদ্ধ, এবং সেখানে গাছ কাটা নিষিদ্ধ, সেখানে আমাদের চোরা শিকারির সমস্ত কিছু নিষিদ্ধ। তাহলে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, করবেট ন্যাশনাল পার্কের কথা আমরা জানি, তাই তো? নেক্সট হচ্ছে আমাদের অভয়ারণ্য। ন্যাশনাল পার্ক মানে হচ্ছে জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক মানে হচ্ছে জাতীয় উদ্যান। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে হচ্ছে কি? বন্যপ্রাণী অভয়ারণ্য, তাই না? বন্যপ্রাণ অভয়ারণ্য, নীলটা দিয়ে থাক। জাতীয় উদ্যানের সাথে অভয়ারণ্যের একটা বেসিক পার্থক্য হচ্ছে জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকে, আর অভয়ারণ্য রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকে। ঠিক আছে? আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভ খুব ইম্পর্টেন্ট। বায়োস্ফিয়ার রিজার্ভ মনে আছে? সেই এরকম একটা অঞ্চল থাকবে যেটাকে বলা হয় কি? বাফার অঞ্চল। হ্যাঁ, সরি, ট্রানজিশন অঞ্চল। তার ভেতরে থাকে একটা বাফার অঞ্চল, তারও ভেতরে থাকে একটা কোর অঞ্চল। এই কোর অঞ্চলে কিন্তু কেউ ঢুকতে পারবে না এক্সেপ্ট কারা? বন্যপ্রাণীর যে ডাক্তার বা বন্যপ্রাণী যারা রিসার্চার বা বন দপ্তরের কর্মী, এরা ছাড়া। এবং কোর অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি জীব পাওয়া যায়, সবচেয়ে বেশি বাঘ বা যে কোনো জীব পাওয়া যায় বেশি। তার বাইরে থাকে বাফার অঞ্চল, যেখানে তুমি ঘুরতে যেতে পারো, তুমি বেড়াতে যেতে পারো, তুমি রিসার্চের জন্য যেতে পারো, কিন্তু সেখানে তুমি কোনো ঘর, বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট তৈরি করতে পারবে না, ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে না। ঠিক আছে? আর তারও বাইরে রয়েছে হচ্ছে ট্রানজিশন অঞ্চল, যেখানে তুমি ঘর, বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট তৈরি করতে পারো, কিন্তু সেটাকে তুমি মেগা সিটিতে, শহরে কনভার্ট করতে পারবে না। ঠিক আছে? তো সুন্দরবনের বাইরে একদম ভেতরে একটা কোর জোন থাকে, যেখানে আমরা চট করে যেতে পারি না, যেখানে সবচেয়ে বেশি কুমির, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো রয়েছে। আমরা সুন্দরবনে যেখানে ঘুরতে যাই সেই জায়গাগুলো হচ্ছে মেইনলি বাফার জোন, মানে লঞ্চে করে 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 ঘুরি, কিন্তু ফিরে আসবো আবার হোটেলে। যেখানে হোটেলে ফিরে আসবো সেই হোটেলটা হচ্ছে আমাদের ট্রানজিশন অঞ্চল। তো এইভাবে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভটা ইম্পর্টেন্ট থাকে। এবং বায়োস্ফিয়ার রিজার্ভ কে করেছে? ইউনেস্কো। ইউনেস্কো বলে দেয় বায়োস্ফিয়ার রিজার্ভ। এমএবি প্রোগ্রাম হয়েছিল, এমএবি, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম হয়েছিল। সেই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামে আমাদের সুন্দরবন কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায়। আর লাস্ট হচ্ছে সেক্রেড গ্রোভ। সেক্রেড গ্রোভ মানে হচ্ছে পবিত্র বনভূমি, হ্যাঁ, পবিত্র অঞ্চল। সেক্রেড গ্রোভ কি? এটা ক্লাস 12-এ আমরা পড়বো ডিটেইলড। একটু বলে দিই ছোট করে, যে কিছু অঞ্চল আছে যেখানে প্রচুর জীববৈচিত্র্য তো আছে, কিন্তু সেখানকার যারা আদিবাসী, সেখানকার যারা অধিবাসী, সেখানকার যারা অরিজিনাল লোক, নেটিভ লোক, তারা সেই জায়গাটাকে খুব পবিত্র মনে করে। এবার সেই পবিত্র মনে করার ফলে কি হচ্ছে? তারা বাইরের কোনো লোককে সেখানে অ্যালাউ করছে না, সেখানে কোনো আরবানাইজেশন, নগরায়ন গড়ে উঠতে দিচ্ছে না। ফলে কি হচ্ছে? এক ঢিলে দুই পাখি হয়ে যাচ্ছে। সেই জায়গার মেইনলি আমাদের জীববৈচিত্র্য কখন ধ্বংস হয়? যখন আমরা শহরের লোকগুলো গিয়ে ঝাঁপিয়ে পড়ি সেই জায়গাগুলোতে। সেখানে আমরা বাড়ি বানাচ্ছি, হোটেল বানাচ্ছি, রেস্টুরেন্ট বানাচ্ছি, এইগুলো বানাতে শুরু করে দিচ্ছি সেখানকার লোকের ক্ষতি করে। ইন্ডাস্ট্রি বানালে তো কথাই নেই, কলকারখানা বানালে তো পুরো দূষণ হয়ে যাবে জায়গাটা। ঠিক আছে? আরাবল্লী পর্বতে একটা অঞ্চল আছে যেখানে প্রচুর ডাকাত থাকে, এবং ওরা বাইরের কাউকে অ্যালাউ করে না, একদম মেরে দেবে, প্রাণে মেরে দিতে পারে, এতটা ওরা সাংঘাতিক হয়। কিন্তু তাতে পরিবেশ কিন্তু উপকৃত হচ্ছে, সেখানকার জীববৈচিত্র্য কিন্তু উপকৃত হচ্ছে, কারণ সেখানে আমরা যেতে পারছি না, বা গেলেও থাকতে পারছি না, ক্ষতি করতে পারছি না। ক্লিয়ার? তাহলে সেক্রেড গ্রোভ তাকে বলা হয়। আর এক্সিটু, সবসময় তো আমরা স্বাভাবিক পরিবেশ দিয়ে উঠতে পারি না, তখন আমরা কৃত্রিমভাবেও তৈরি করি অনেক সময়। কৃত্রিম পরিবেশেও যখন আমরা জীব সংরক্ষণ করছি,
কৃত্রিম পরিবেশেও কিন্তু আমরা জীব সংরক্ষণ করতে পারি চাইলে। তার মধ্যে প্রথমেই পড়ছে আমাদের চিড়িয়াখানা, জুলজিক্যাল পার্ক। সেই জুলজিক্যাল পার্ক কিন্তু আমাদের আলিপুরের যে জু আছে, কলকাতায় আলিপুরের জু আছে, দার্জিলিংয়ে আছে পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক, এরকম অনেক আছে, আমাদের অনেক জায়গাতেই আছে। পুরীতে আছে নন্দনকানন, খুব সুন্দর জুটা পুরীতে। তো এই যে এত রকমের আমাদের জু, সেই জুগুলোর মধ্যে কি রয়েছে, অনেক প্রাণী সংরক্ষণ করে রাখা হয়েছে। জু মানে তো প্রাণী, তাহলে প্রাণী সংরক্ষণের জন্য জুয়ের মতন কোনো ভালো জিনিস আর পাওয়া যায় না। কিন্তু এত ভালো চিড়িয়াখানা, একটা ঘোরা বেড়ানোর জায়গা যেমন হয়, যারা বিপন্ন প্রজাতি, যাদের বিলুপ্তির পথে চলে যাওয়া প্রজাতি, তাদেরকে আবার ওখানে ফিরিয়ে এনে ওখানে প্রপার জায়গা দিয়ে ব্রিডিং করানো হয়, তাদেরকে সুন্দরভাবে রাখা হয়। কিন্তু সেটা কৃত্রিম পরিবেশ। কলকাতার আলিপুরে নিশ্চয়ই জিরাফ থাকার কথা নয়, বা নিশ্চয়ই রয়্যাল বেঙ্গল টাইগার থাকার কথা নয়, কিন্তু আছে তো। কুমির থাকার কথা নয়, তাও আছে। তাহলে কেন আছে? কারণ ওটাকে কৃত্রিমভাবে রাখা হয়েছে ওখানে রক্ষণাবেক্ষণ করার জন্য। নেক্সট হচ্ছে বটানিক্যাল গার্ডেন। এই বটানিক্যাল গার্ডেন খুব ইম্পর্টেন্ট। আমাদের শিবপুরে আছে ভারতের বৃহত্তম বটানিক্যাল গার্ডেন, শিবপুর বটানিক্যাল গার্ডেন, হাওড়ার শিবপুরে। আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যান, এরকম কিছু একটা ওর অ্যাকচুয়াল নামটা। মেইনলি আমরা ওটাকে শিবপুর বটানিক্যাল গার্ডেন বলেই চিনি। ওটা খুব ইম্পর্টেন্ট একটা বোটানিক্যাল গার্ডেন। আর পৃথিবীর বৃহত্তম হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যেটা আছে ইংল্যান্ডের কিউতে। পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম বলা হয় ওখানে, যে প্রচুর হার্বেরিয়াম ওখানে সংরক্ষিত রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের জিন ব্যাংক। আমরা আমাদের জিন, আমাদের স্পার্ম, ওভাম, এই ক্রায়োপ্রিজার্ভেশন পদ্ধতিতে, হ্যাঁ, লিকুইড নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা কি করতে পারি, সংরক্ষণ করে রাখতে পারি। শুক্রাণু, ডিম্বাণু, গাছের বীজ, গাছের পরাগরেণু, বিভিন্ন জিনিসপত্র আমরা সেখানে সংরক্ষণ করে রাখতে পারি। ফলে সেখানে জিনটা সংরক্ষিত থাকলো, জিন ভান্ডারটা সংরক্ষিত থাকলো, তাই তো। তো এগুলো মাধ্যমিকের বই থেকে পড়লেই আমার মনে হয় তোদের যথেষ্ট। নেক্সট হচ্ছে IUCN, এই সমস্ত জীববৈচিত্র্য সংরক্ষণের আইন কানুন প্রণয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণের আইন কানুন প্রণয়ন, তার নিয়ন্ত্রণ, এই সব কিছুর জন্য একটা আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছে, যার নাম হচ্ছে IUCN, আইন প্রণয়ন থেকে শুরু করে নিয়ন্ত্রণ এবং অবশ্যই অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষকে বোঝানো। তার জন্য কি তৈরি হয়েছে, একটা আন্তর্জাতিক সংস্থা, যার নাম হচ্ছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। নেক্সট আসছে, এইটা তোরা মাধ্যমিকে পড়িসনি, সবই পড়েছিলিস এর আগের গুলো, এইটা তোরা মাধ্যমিকে পড়িসনি, সেটা হচ্ছে হার্বেরিয়াম। হার্বেরিয়াম কাকে বলা হচ্ছে, এই যে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশ, হ্যাঁ, একটা ডাল, সেখানে পাতাগুলো, তার ফুল, হ্যাঁ, বা গাছের পাতাগুলো, বা গাছের একটা পত্রবিন্যাস, একটা ইনফ্লোরেসেন্স, একটা কিছু, এই জিনিসপত্রগুলোকে পার্মানেন্টলি আমরা যদি স্টোর করে রাখতে চাই, একদম এইভাবেই এই অবস্থাতেই স্টোর করে রাখতে চাই আমরা, তার জন্য আমরা করতে পারি হার্বেরিয়াম, যেখানে আমরা শুষ্ককরণ পদ্ধতিতে, অর্থাৎ ড্রাইং বা শুষ্ককরণ পদ্ধতিতে শুষ্ক করে ড্রাই করে আমরা যে কোনো গাছের যে কোনো অংশকে স্টোর করতে পারি, গাছকে স্টোর করতে পারি। যেগুলো ফ্ল্যাট, আমরা ফলকে ওরকমভাবে স্টোর করতে পারবো না, হ্যাঁ, ফ্ল্যাট করে দেওয়া যাবে যাদেরকে, সেই রকম একটা অংশকে এইভাবে আমরা স্টোর করে বছরের পর বছর রাখতে পারি। এবং যেহেতু আমরা বছরের পর বছর রাখতে চাই, তাই জন্য এই শুষ্ককরণটা দরকার পড়ছে, কারণ জল থাকলে পচে যাবে, জল রাখা যাবে না। এগুলো কিন্তু কিছু অরিজিনাল হার্বেরিয়ামের ছবি, হ্যাঁ, কিছু অরিজিনাল হার্বেরিয়ামের ছবি। তাহলে আমরা দেখি এবারে কি করা হয়।
একটা ধরো গাছের একটা নির্দিষ্ট অংশ নেওয়া হলো, ধর এই গাছটা খুব ইম্পর্টেন্ট একটা বিলুপ্তিপ্রায় গাছ বা বিপন্ন গাছ, এরকম একটা গাছ, সেটাকে আমি স্টোর করে রাখতে চাই যে কেমন দেখতে এটাকে, এটা সংরক্ষণের জন্য বিভিন্ন নিয়মাবলী, এগুলো আমরা যদি নথিবদ্ধ করতে চাই, তাহলে একটা অংশ আমরা কেটে নিলাম, ওই গাছটা থেকে কেটে নিয়ে নানানভাবে আমরা কাটতে পারি। এবারে আমাদের একটা হার্বেরিয়াম শিট থাকে, এরকম কাঠের ওপরে কাগজের দেওয়া একটা হার্বেরিয়াম শিট থাকে। এই হার্বেরিয়াম শিটটাকে কিনতে হয়, এটা হচ্ছে হার্বেরিয়াম শিট। তার সেই হার্বেরিয়াম শিটের যে কাগজটা আছে তার উপরে সেই গাছের অংশটাকে আমরা রাখলাম, রেখে চাপা দিলাম 1 থেকে 5 দিন, ভালো করে চাপা দিলাম, তার ফলে পুরো ভেতরটা ড্রাই হয়ে গেল। এবার এটাকে আমরা খুলে সেখানে আমরা কি করতে পারি, এই পুরো গাছের পাতাটা তার সঙ্গে চেপে গেল, এবং সেখানে আমরা সেই গাছের হাইট, উইথ, কালার, কি রঙের, ডেট, কবে আমরা কালেক্ট করছি সেই ডেটটা, লোকেশন, কোথা থেকে আমি কালেক্ট করেছি সেইটা, এবং প্লান্টের সায়েন্টিফিক নাম, সেই সায়েন্টিফিক নামটা আমরা এই হার্বেরিয়াম কাগজটার উপরে এখানে এরকমভাবে নথিবদ্ধ করব। করে এইভাবে কয়েক লক্ষ গাছের অস্তিত্ব সংরক্ষণ করে রাখা সম্ভব হয়েছে। বহু জায়গায় এই হার্বেরিয়াম করা সম্ভব হয়েছে। তার মধ্যে কয়েকটা খুব ফেমাস, যেমন ইংল্যান্ডের রয়্যাল বটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হার্বেরিয়াম, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম। পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম হচ্ছে ইংল্যান্ডের রয়্যাল বটানিক্যাল গার্ডেন, কিউ শহরে, এটা কিউ শহরে এই বটানিক্যাল গার্ডেনটা আছে। আর আমাদের ভারতের গর্ব, আমাদের কলকাতার পশ্চিমবঙ্গের গর্ব, এটা হচ্ছে আমাদের শিবপুর বটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে আমাদের শিবপুর বটানিক্যাল গার্ডেন, হাওড়াতে আছে, এটা হাওড়াতে। শিবপুর বটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে ভারতের বৃহত্তম। ভারতের বৃহত্তম হার্বেরিয়াম শিবপুর বটানিক্যাল গার্ডেন। এবং এই যে বটগাছটা দেখছিস, প্রায় 250 বছরের পুরনো বটগাছ, এর বয়স 250 বছর। ভাবতে পারছিস, ইংরেজরা যখন এসেছিল তখন সেই ইংরেজদের আগমন দেখেছে এরা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের ভারতের আরেকটা খুব গর্ব হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। আমরা বেড়াতে যাই তো ছোটবেলায়, শীতকালে আলিপুর চিড়িয়াখানায় আমরা বেড়াতে যেতাম। তো আলিপুর চিড়িয়াখানা, তোরা যারা বায়োলজি নিয়েছিস, তোরা অন্তত এই তিনটে জায়গা তোরা অবশ্যই ঘুরতে যাবি কলকাতায়, আর বড় হয়ে চাকরি পেলে এখানে ঘুরতে যাবি, ঠিক আছে? তো আলিপুর চিড়িয়াখানা হচ্ছে আমাদের কলকাতার গর্ব, ভারতের বহু প্রাচীন একটা চিড়িয়াখানা, এবং যেটা বিশাল বড়। আর হচ্ছে আমাদের মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর, কলকাতাতে। এই তিনটেই কলকাতাতে, এটা হাওড়াতে, আর এই দুটো কলকাতাতে। তো ইন্ডিয়ান মিউজিয়াম, যেখানে কি করা আছে, সমস্ত কিছু সংরক্ষণ করা আছে, পুরনো প্রাণীর কঙ্কাল, পুরনো দিনের বিভিন্ন রকমের আসবাবপত্র থেকে শুরু করে পুরনো দিনের কয়েন্স, প্রচুর প্রাণীর নিদর্শন তুই দেখতে পাবি এখানে। এবং আমাদের প্রাণী জগৎটা যে কত বড়, ডাইনোসর থেকে শুরু করে ম্যামথ, বড় বড় প্রাচীন হাতি, প্রাচীন বাঘ, সিংহ, তাদের যে স্কেলেটনগুলো, সেগুলো সমস্ত কিন্তু এখানে স্টোর করে রাখা আছে মিউজিয়ামে। তাহলে বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা আর মিউজিয়াম, এই তিনটে আমাদের পশ্চিমবঙ্গের খুব গর্বের জিনিস, পশ্চিমবঙ্গের খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং পরীক্ষার জন্যও খুব ইম্পর্টেন্ট জিনিস। পরীক্ষাতেও কিন্তু জিজ্ঞাসা করবে। এইবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আসছে, সেটা হচ্ছে স্পিসিয়েশন। স্পিসিয়েশন কাকে বলা হয়? স্পিসিয়েশন হচ্ছে প্রজাতির উৎপত্তি। স্পিসিয়েশনকে যদি আমি বাংলা করতে চাই তাহলে বলবো যে বিভিন্ন প্রজাতি কিভাবে এলো,
তো এই প্রজাতির উৎপত্তি বহুভাবে হতে পারে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দুটো ভাবে প্রজাতি তৈরি হতে পারে। কিরকম ভাবে তৈরি হতে পারে? ধর এই একটা অঞ্চল আছে যেখানে আমাদের এই এ নামক প্রজাতির গাছটা রয়েছে, এ নামক প্রজাতির গাছটা রয়েছে। এবার কখনো একটা এমন ভূমিকম্প হলো যে এই পুরো অঞ্চলটা ভাগ হয়ে, বিভক্ত হয়ে দুটো ভাগ হয়ে গেল এবং তার মাঝখান দিয়ে নদী তৈরি হয়ে গেল, তার মাঝখান দিয়ে আমাদের নদী তৈরি হয়ে গেল। তার ফলে এই গাছগুলো আর এই গাছগুলোর সঙ্গে প্রজনন করতে পারবে না এবং এই গাছগুলোর সঙ্গে এই গাছগুলো একটা প্রজনন করতে পারবে না, মাঝখানে একটা ভৌগোলিক বাধা তৈরি হয়ে গেল। এই ভৌগোলিক বাধার ফলে এ প্রজাতি যেমন ছিল তেমন তো রইলই, একটা নতুন প্রজাতির গাছ তৈরি হলো বি, এবং এই বিটা তো তৈরি হওয়ার কথা ছিল না। তৈরি কেন হলো? কারণ এ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেল ভৌগোলিকভাবে। এটাকে বলা হয় অ্যালোপ্যাট্রিক প্রজাতি বা স্পিসিয়েশন। অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন, অ্যালোপ্যাট্রিক, অ্যালো মানে হচ্ছে আলাদা, অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। আমি যদি সংজ্ঞায় যাই তাহলে দেখব ভৌগোলিকভাবে বা ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে, ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে পৃথক হয়ে যাওয়া দুটি, পৃথক হয়ে যাওয়া দুটি পপুলেশন থেকে দুটি পৃথক প্রজাতি উৎপন্ন হয়, দুটি পৃথক প্রজাতি উৎপন্ন হয়। তাকে বলা হয় অ্যালোপ্যাট্রিক প্রজাতিকরণ আর কি। স্পিসিয়েশন মানে প্রজাতিকরণ বা প্রজাতি উৎপত্তি। কিন্তু সবসময় যেই ভৌগোলিক বিচ্ছিন্নতার জন্যই দুটো আলাদা প্রজাতি তৈরি হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রজননগত বিচ্ছিন্নতার ফলে, অর্থাৎ কিছু গাছ কিছু গাছের সঙ্গে ইনস্টিংক্টের জন্যই হোক বা যে কারণেই হোক, জেনেটিক কারণেই হোক, তারা নিজেদের মধ্যে প্রজনন করছে না। এই যে প্রজনন নিজেদের মধ্যে করছে না, প্রজননগত বিচ্ছিন্নতার ফলে একই অঞ্চলে, এই যে দেখ কোনো ভাগ হয়নি কিন্তু একই অঞ্চলে কিছু যেমন এ ছিল, কিছু যেমন এ ছিল তেমন কিছু বি তৈরি হয়ে গেল। কেন? কারণ নতুন গাছগুলো পুরনো গাছগুলোর সঙ্গে বা নতুন প্রজাতির গাছগুলোর পুরনো প্রজাতির গাছগুলোর সঙ্গে কি করছে? কোনো রকমের প্রজননে লিপ্ত হচ্ছে না, এবং তার ফলে যেটা তৈরি হলো, তার ফলে যে প্রজাতিকরণটা হলো তাকে বলা হয় সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। সিম্প্যাট্রিক স্পিসিয়েশন, সিম্প্যাট্রিক, ঠিক আছে? সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। এখানে আমরা কি দেখতে পাবো? যে ভৌগোলিক অঞ্চল কিন্তু আলাদা হচ্ছে না, কোনো ভৌগোলিক বিচ্ছিন্নতা কিন্তু নেই, ভৌগোলিক অঞ্চল একই আছে। তাহলে কি চেঞ্জ হচ্ছে? প্রজননগত বিচ্ছিন্নতার কারণে, প্রজননগত বিচ্ছিন্নতার কারণে যখন একই অঞ্চলে, অঞ্চলটা আলাদা হচ্ছে না, একই অঞ্চলে দুটি প্রজাতি উৎপন্ন হয়, দুটি প্রজাতি উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন হচ্ছে ভৌগোলিকভাবে আলাদা হয়ে গেছে, মাঝখানে একটা পাহাড় চলে এসছে, নদী চলে এসছে, খাদ হয়ে গেছে, দুজন আলাদা হয়ে গেছে, তারপর নিজেদের মধ্যে আর মিলতে পারছে না। আর এটা হচ্ছে কি নিজেরাই মিলছে না, একই অঞ্চলে আছে কিন্তু নিজেরাই মিলিত হচ্ছে না, তার ফলে নতুন প্রজাতি, তার ফলে কি নতুন প্রজাতি, জিনগত বৈচিত্র্য চলে আসছে তাদের মধ্যে, তার ফলে প্রজাতিগত জিনগত বৈচিত্র্য থেকেই প্রজাতিগত বৈচিত্র্যের উৎপত্তি। এইটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর যেগুলো মনে রাখতে হবে এগুলো আমাদের নিচে লাগবে না, কিন্তু এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে লাগবে। আমাদের যে বায়োলজিক্যাল নেমস, আমাদের যে সায়েন্টিফিক নেমস, সেই সায়েন্টিফিক নেমস সম্পর্কিত কয়েকটা বেসিক টার্মের আমাদের মানে জানতে হবে। তার মধ্যে একটা টার্মের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোমোনিম।
এটা আমরা ইংরেজিতেও ব্যবহার করি, ইংলিশ গ্রামারও ব্যবহার করি, যে একই রকম শুনতে দুটো শব্দ যখন হয়, দুটো আলাদা শব্দ। যেমন সি আর সি, সি আর সি, এই সি মানে কি দেখা, আর এই সি মানে হচ্ছে সমুদ্র। তাই না? বাংলায় বলা হয় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, আবরণ আভরণ, এই যে একই একই রকম শুনতে যেগুলো হয়, তো এগুলো হচ্ছে হোমোনিম। তো আমাদের কি হয়, বায়োলজিক্যাল নেমসের ক্ষেত্রেও কিন্তু এরকম, যে দুজনের ক্ষেত্রে, দুটি ভিন্ন প্রজাতির ক্ষেত্রে একই প্রকার বানান বা একই প্রকার উচ্চারণের নাম হয়ে যাচ্ছে। যেমন নকটিওয়া ভ্যারিগেটা, নকটিওয়া ভ্যারিগেটা এটা একটা পতঙ্গও হয়, এটা একটা পাখিও হয়, তোরা গুগল করবি দেখতে পাবি। নকটিওয়া ভ্যারিগেটা এই নামে একটা পতঙ্গ, সেম নাম, সেম উচ্চারণ, সেম বানান, সেই নামে একটা পতঙ্গও হয়, সেই নামে একটা পাখিও হয়। তাহলে দুটো ভিন্ন প্রজাতির ক্ষেত্রে যখন একই রকমের নাম, একই রকম শুনতে নাম ব্যবহার করা হয়। কিন্তু সিনোনিম, এটা আমরা ইংলিশে পাই সিনোনিম, সিনোনিম কনসেপ্টটা কিন্তু একটু আলাদা। সিনোনিম হচ্ছে একই ট্যাক্সনের, অর্থাৎ একই ট্যাক্সন, ধর একটাই প্রজাতি, সেই প্রজাতির ক্ষেত্রে দু রকমের নাম হচ্ছে। যেমন বেড়ালের আমাদের দুটো বিজ্ঞানসম্মত নাম আছে কিন্তু, একটা হচ্ছে ফেলিস সিলভেস্ট্রিস ক্যাটাস, একটা হচ্ছে ফেলিস ক্যাটাস ডোমেস্টিকাস। ঠিক আছে, এখানে একই প্রজাতির দু রকম নাম হচ্ছে। আগেরটা কি ছিল, দুটো ভিন্ন প্রজাতির একই রকমের নাম হচ্ছে। তো দুটোর মধ্যে একজন হচ্ছে, প্রথমটা হচ্ছে হোমোনিম, দ্বিতীয়টা হচ্ছে সিনোনিম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কোনো একটা জীবের ক্ষেত্রে গণ আর প্রজাতির একই নাম হয়ে যায়। যেমন নাজা নাজা, কোবরা, মানে কেউটে সাপের বিজ্ঞানসম্মত নাম নাজা নাজা। গরিলা গরিলা, গরিলার যে বিজ্ঞানসম্মত নাম হয় না, গরিলা গরিলা, এরকম হয়। কাতলা কাতলা, এরকম হয়। এটা হচ্ছে গণ আর প্রজাতি যখন একই নাম হয়ে যায়। আর প্রজাতি আর উপপ্রজাতির যদি একই নাম হয়ে যায়, যেমন হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, আমরা মানুষের ক্ষেত্রে আমাদের প্রজাতি আর উপপ্রজাতি একই, তাদেরকে কি বলা হয়, অটোনিম। তাহলে টটোনিম আর অটোনিম, এগুলো পরীক্ষায় কিন্তু খুব গোলাবে, এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবি। টটোনিম হচ্ছে গণ আর প্রজাতির একই নাম, নাজা নাজা, গরিলা গরিলা। আর অটোনিম হচ্ছে প্রজাতি আর উপপ্রজাতির একই নাম, যেমন হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, মানুষের বিজ্ঞানসম্মত নাম। আবার অনেক সময় দেখা যায় যে এই বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে অনেক সময় কোনো ভৌগোলিক স্থানের উল্লেখ চলে আসে, তাকে বলা হয় টোপোনিম, তাকে বলা হয় টোপোনিম। টোপো কথাটা, টিওপিও, টোপো কথাটা মানে হচ্ছে ভৌগোলিক স্থান, ভৌগোলিক অঞ্চল। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ইন্ডিকা কথাটা কোত্থেকে এসছে, ইন্ডিয়া থেকে এসছে, ভারতের নাম ঢুকে গেল এখানে। যেমন আরশোলার নাম পেরিপ্ল্যানেটা আমেরিকানা, আমেরিকান ককরোচ, তাই জন্য আমেরিকা ঢুকে গেছে ওর মধ্যে। এগুলো হচ্ছে টোপোনিম, এগুলো মনে রাখতে হবে। তাহলে হোমোনিম দুটি প্রজাতির একই নাম, সিনোনিম একই প্রজাতির দুটো নাম, টটোনিম গণ প্রজাতির একই নাম, অটোনিম প্রজাতি উপপ্রজাতির একই নাম, এবং টোপোনিম যখন বিজ্ঞানসম্মত নামে ভৌগোলিক অঞ্চলের নাম উল্লেখ চলে আসছে। এইগুলো খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা প্রবেশ করব ইউনিট 2-তে, সেকেন্ড ইউনিট। এই ইউনিটটা প্রায় পুরোটাই পড়াবেন তোমাদের সাহিল স্যার, আর এই ইউনিটটা স্টার্ট করে দিয়ে গেলাম আমি, এসডি স্যার। আমি তোদের এই চ্যাপ্টারের একদম যেটা সূচনা, সেই সূচনাটা তোদেরকে করে দিয়ে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, জীবজগতের শ্রেণীবিন্যাস। কেন দরকার? কারণ এই যে একটা সুবিশাল জীবজগৎ, এত বড় একটা জীবজগৎ সম্পর্কে আমি যখন অধ্যয়ন করব, আমি যখন পড়াশোনা করব, তখন আমাকে কি মাথায় রাখতে হবে? আমাকে মাথায় রাখতে হবে কার সাথে কার কতটা কি মিল, কার সাথে কতটা কি অমিল, কারা একই গ্রুপে পড়বে, কারা অন্য গ্রুপে পড়বে। এই জিনিসটা যদি আমি না জানি, তাহলে আমি সেই জিনিসটা সম্পর্কে অধ্যয়ন করতে পারবো না। আজকে আমাদের ভাব স্কুলে যে হয়, বয়স অনুযায়ী একটা ক্লাস তৈরি করা হয়েছে। আজকে যদি একটা 10 বছরের, একটা 12 বছরের, একটা 16 বছরের বাচ্চাকে নিয়ে আমি একটা ক্লাসে বসিয়ে দিই, তাকে আমি কি পড়াবো? পড়ানো যাবে তাকে? যাবে না। যে কারণে স্কুলে আমাদের এই ক্লাসিফিকেশন সিস্টেমটা করা হয়, ক্লাস 5, ক্লাস 7, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, এই যে ক্লাসিফিকেশনটা,
যেমন তোরা এখন 11-এ পড়ছিস, তোদের কতগুলো বেসিক ক্যাটাগরি প্রত্যেকের আছে বলে তোরা 11-এ পড়ছিস। এক হচ্ছে তোদের বয়স অন্তত 16 হতে হবে। দ্বিতীয় হচ্ছে তোদের প্রত্যেককে মাধ্যমিক পাশ করতে হবে, তবেই তুই 11-এ পড়ার সুযোগ পাবি। তোদের প্রত্যেককে এইচএস অ্যাফিলিয়েটেড স্কুলে ভর্তি হতে হবে, যে স্কুলে 11 নেই সেই স্কুলে তুই ভর্তি হতে পারবি না। এইরকম কতগুলো বেসিক ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে তুই ক্লাস 11-এর স্টুডেন্ট হতে পেরেছিস। তোকে 6খানা সাবজেক্ট পড়তে হবে, তাই তো? তো এখানেও আমরা দেখতে পাবো যে বায়োলজির ক্ষেত্রে এই জিনিসটা তো আরো বেশি হয়ে যায়, কারণ এখানে জীবের সংখ্যা আরো বেশি। ফলে এখানে কিন্তু একটা বিশাল বড় সেক্টর চলে আসে, যেখানে আমাদের ক্লাসিফিকেশন সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমাদের কি হয়, আমাদের স্যার কার্ল লিনিয়াস প্রথম এই একটা 2 কিংডমের প্রবচন করেছিলেন, যে দুটো রাজ্য হবে। কি কি রাজ্য সেটা? উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিম্যালিয়া। এবং এই প্ল্যান্টির মধ্যে কারা কারা পড়ে গেল? এই প্ল্যান্টির মধ্যেই সমস্ত ব্যাকটেরিয়া পড়ে গেল। এই প্ল্যান্টের মধ্যেই ঢুকে গেল সমস্ত ফাঙ্গি, মানে ছত্রাকগুলো এই প্ল্যান্টের মধ্যে ঢুকে গেল। এই প্ল্যান্টের মধ্যে ঢুকে গেল সমস্ত এককোষী, ওই উদ্ভিদই বলা যায় আর কি, এককোষী অনেক উদ্ভিদ। আর ঢুকে গেল অনেক বহুকোষী উদ্ভিদ। ক্লিয়ার? আর এই অ্যানিম্যালের মধ্যেও কিন্তু যেমন এককোষী প্রাণী রয়ে গেল অনেক, রয়ে গেল, তেমন অনেক বহুকোষী প্রাণীও কিন্তু রয়ে গেল। ফলে বুঝতে পারছিস সমস্যাটা কোথায় হচ্ছে? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এদের সঙ্গে তো বহুকোষী উদ্ভিদের কোনো সম্পর্ক নেই, মিলই নেই। ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওটিক কোষ, উদ্ভিদ তো ইউক্যারিওটিক কোষ, তাদের সব কিন্তু এক জায়গায় ঢুকে পড়েছে। তখন আমাদের কি করা হলো? তখন স্যার R.H. হুইটেকার আস্তে আস্তে কিংডম তৈরি করতে শুরু করলেন, নানান রকমের। কিরকম কিংডম তৈরি করলেন? প্ল্যান্টার অ্যানিমাল তো ছিলই, প্রথম থেকে তো প্ল্যান্টার অ্যানিমাল ছিলই। এবার উনি প্লান্ট থেকে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে এলেন মনেরাতে, তাহলে আমার 3টে কিংডম হয়ে গেল, মনেরা, প্লান্ট আর অ্যানিমাল। এইবার আবার উনি প্লান্ট থেকে যারা নিজেরা খাবার তৈরি করতে পারে না, অর্থাৎ যারা পরভোজী, স্বভোজী নয়, যারা সালোক সংশ্লেষ সে অক্ষম, তাদেরকে নিয়ে চলে এলেন, একটা নতুন করলেন, যারা হচ্ছে পরভোজী ছিল। সেই পরভোজীদেরকে উনি নিয়ে এলেন ছত্রাকে। তাহলে 4 কিংডম ক্লাসিফিকেশন হলো, মনেরা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া। এইবার সায়েন্টিস্ট হুইটেকার বললেন যে না, এই প্ল্যান্ট আর অ্যানিমালের মধ্যে কোনো এককোষী জীবকে আমি থাকতে দেব না। এমনকি ছত্রাকের মধ্যে থেকেও বেশিরভাগ এককোষী জীবগুলোকেও উনি নিয়ে চলে এলেন, কিন্তু ব্যাকটেরিয়া থেকে আনলেন না। কেন? কারণ ওরা প্রোক্যারিওট, ওদের প্রকৃত নিউক্লিয়াস নেই, প্রোক্যারিওট। এবার উনি সিনথেটিক গ্রুপ, একটা নতুন করে গ্রুপ তৈরি করলেন, যেখানে উনি সমস্ত এককোষী ইউক্যারিওটদেরকে নিয়ে এলেন, সব জায়গা থেকে এককোষী ইউক্যারিওটদের নিয়ে এলেন। ছত্রাকের মধ্যে যে এককোষীগুলো ছিল তাদেরকে ইস্টকে আনলেন না, ইস্টটা ছত্রাকই রয়ে গেল, কিন্তু বেশিরভাগ এককোষীরা চলে এলো প্রোটিস্টাতে, তারা হয়ে গেল প্রোটিস্টিয়ান ছত্রাক বা স্লাইম মোল্ড তাদেরকে বলা হয়। প্লান্টদেরকে নিয়ে চলে এলেন উনি, অ্যালগিদের মধ্যে যারা, শৈবালদের মধ্যে যারা এককোষী ছিল, তারা হয়ে গেল কি ডাইনোফ্ল্যাজেলেটস, তারা হয়ে গেল কি ডায়াটমস, প্রোটিস্টিয়ান শৈবাল বলা হচ্ছে তাদেরকে, ইউগ্লিনা, এককোষী ইউক্যারিওট।
অ্যান্ড অ্যানিমালদের মধ্যেও একটা দল ছিল, তাদেরকে উনি নিয়ে চলে এলেন প্রোটিস্টার মধ্যে, যারা হলো প্রোটোজোয়া। তাহলে এই প্রোটিস্টা কিন্তু সবার শেষে এসেছে কিংডমটা, এবং এদের থেকে এককোষীগুলো সমস্ত এখানে চলে গেছে, সমস্ত এককোষীগুলো কিন্তু এই প্রোটিস্টার মধ্যে ঢুকে পড়ল। এইভাবে আর.এইচ. হুইটেকার, এর নামটা মনে রাখতে হবে আমাদের, আর.এইচ. হুইটেকার, ইনি প্রথম এই 5খানা কিংডমে ভাগ করলেন আমাদের এই সুবিশাল জীবজগৎকে। যদি আমরা একটুখানি এই জীবজগৎটা সম্পর্কে একটা কম্প্যারেটিভ স্টাডি করি, তাহলে দেখবো যে একমাত্র যত পৃথিবীতে প্রোক্যারিওটস আছে, সেই সমস্ত প্রোক্যারিওটগুলো ঢুকে গেল মোনেরার মধ্যে। বাকি সমস্ত ইউক্যারিওট এখানে চলে এসছে, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্ট এবং অ্যানিমাল। আমরা যদি কোষ প্রাচীর দেখি, সবচেয়ে বেশি ডাইভার্সিটি আমরা কোষ প্রাচীরেই দেখতে পাবো। কোষ প্রাচীরের গঠন যদি দেখি, তাহলে দেখবো মোনেরার ক্ষেত্রে যে কোষ প্রাচীর, সেখানে কোনো সেলুলোজ নেই। আমরা তো জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি যে কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হয় উদ্ভিদের, ওদের কিন্তু নয়। ওদের কি দিয়ে তৈরি? পলিস্যাকারাইড আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে ওদের কোষ প্রাচীর তৈরি মোনেরার ক্ষেত্রে। প্রোটিস্টার ক্ষেত্রে আবার সবার কোষ প্রাচীর নেই, সকলের কোষ প্রাচীর নেই, এবং প্রোটিস্টাই হচ্ছে একমাত্র রাজ্য যাদের মধ্যে এই সব কারোরই কোষ প্রাচীর, এই কারোর কোষ প্রাচীর আছে, কারোর কোষ প্রাচীর নেই, এই ব্যাপারটা আছে। কারণ মোনেরা ছত্রাক আর উদ্ভিদ, এদের কোষ প্রাচীর সকলের আছে, আর প্রাণীর কারোর কোষ প্রাচীর নেই। কিন্তু কোষ প্রাচীর কারোর আছে, কারোর নেই, এই ব্যাপারটা একমাত্র প্রোটিস্টাতে। ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাবো। ছত্রাকের কোষ প্রাচীর আছে, কিন্তু সেটা কাইটিন নির্মিত, সেটা কাইটিন দিয়ে তৈরি, সেলুলোজ নয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরও সেলুলোজ দিয়ে তৈরি নয়, ছত্রাকের কোষ প্রাচীরও সেলুলোজ দিয়ে তৈরি নয়। তাহলে সেলুলোজ দিয়ে কাদের কোষ প্রাচীর তৈরি? ছোটবেলা থেকে যেটা আমরা পড়ে আসি, উদ্ভিদের ক্ষেত্রে, আর প্রাণীদের ক্ষেত্রে তো অনুপস্থিত। আমরা যদি নিউক্লিয়াসের গঠন দেখি, যে নিউক্লিয় পর্দা, প্রোক্যারিওটিকদের একমাত্র নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত হয়, ইউক্যারিওটিক হলে কিন্তু অবশ্যই উপস্থিত হবে। দেখ, 4 জনেরই উপস্থিত। এবার আমরা দেখব দেহ সংগঠন, অর্থাৎ দেহ কিভাবে তৈরি হয়েছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, যারা এককোষী তাদের ক্ষেত্রে আর কি তৈরি হবে কোষ দিয়ে? ওদের দেহটাই তো একটা কোষ দিয়ে তৈরি। তাই জন্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্রোটিস্টার ক্ষেত্রে কিন্তু আমরা দেখব কোষীয় দেহ সংগঠন, কোনো কলা তৈরি হয়নি। ছত্রাকের ক্ষেত্রে আবার একমাত্র এখানে দেখবো যেটা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। যেমন ইস্ট আমরা জানি যে এককোষী ছত্রাক, সেখানেও কিন্তু ওদের প্রপারলি কোনো কলা তৈরি হয়নি। দেখ, বহুকোষীয় কিন্তু শিথিল কলা তৈরি হয়েছে। প্রপার কলা এবং অঙ্গ তৈরি হচ্ছে উদ্ভিদদের, এবং প্রাণীদের তো অঙ্গ দিয়ে অঙ্গতন্ত্রও তৈরি হচ্ছে। আমাদের সিস্টেমও তো আছে, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, জলনতন্ত্র, রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, সব আছে আমাদের। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ডাইভার্সিটি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের মোড অফ নিউট্রিশনে, পুষ্টি পদ্ধতি, যেখানে মোনেরার পুষ্টি পদ্ধতি সাংঘাতিক, সব থেকে ডাইভার্স ব্যাকটেরিয়ার পুষ্টি পদ্ধতি। কেন বলতো? কারণ আমরা জানি যে স্বভোজী আর পরভোজী এরকম হয়। তো স্বভোজীর মধ্যে কি হয়? সালোক সংশ্লেষ করে। স্বভোজী যারা, তারা সালোক সংশ্লেষ করে। এরা আরো এক কাঠিয়ে গিয়ে এরা রাসায়নিক সংশ্লেষও করে, কেমোসিনথেটিকও হয়। আমরা পড়েছি, মনে কর মাধ্যমিকে, নাইট্রোব্যাক্টার, নাইট্রোসিস্টিস, রাইজোবিয়াম, ওরা ওই রাসায়নিক নিয়ে কাজকর্ম করে, নাইট্রোজেন চক্রে ওদের কাজ। তাহলে নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রোজেন ফিক্সেশন, হ্যাঁ, এই জিনিসপত্রগুলো আছে ওদের, কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া ওরা। তাছাড়া আমাদের কিছু সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াও আছে, ব্লু গ্রিন অ্যালগি। এছাড়া পরভোজী হয়, মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে, আর আমরা ক্লাস 10-ই তো পড়েছি মিথজীবী ব্যাকটেরিয়াও হতে পারে, মিথজীবী, রাইজোবিয়াম। মানে যত রকমের পুষ্টি পদ্ধতি হওয়া সম্ভব সব কিন্তু এই আমাদের ব্যাকটেরিয়া বাবাজি হয়ে গেছে। কিন্তু প্রোটিস্টার ক্ষেত্রে আমরা শুধু সালোক সংশ্লেষই দেখতে পাবো, কোনো রাসায়নিক সংশ্লেষ আমরা দেখতে পাবো না, কেমোসিনথেসিস দেখতে পাবো না, যে কোনো অর্গানিক কেমিক্যাল ম্যাটার থেকে ওরা পুষ্টি পাচ্ছে না। ওরা শুধুমাত্র
সূর্যালোক থেকে পাচ্ছে, বা ওরা পরভোজী হয়, ওদের মধ্যে যারা প্রোটোজোয়া হয় তারা তো পরভোজী, তারা তো প্রাণীদের আদ্যজীব। ছত্রাকদের ক্ষেত্রে কোনো স্বভোজী কনসেপ্ট নেই, পুরোটাই পরভোজী। সে মৃতজীবী হতে পারে, সে পরজীবী হতে পারে। মৃতজীবী মানে হচ্ছে আমাদের স্যাপ্রোফাইটিক, মৃত জীব দেহাবশেষ থেকে খাদ্যরস পুষ্টিরস শোষণ করে, আর পরজীবী হচ্ছে জীবিত হোস্ট থেকে, পোষক থেকে ও পুষ্টিরস শোষণ করে। এছাড়া কিছু ছত্রাক কিন্তু লাইকেনও তৈরি করে, ওরা আবার মিথজীবীও হয়ে গেল, লাইকেনও তৈরি করে, মিথজীবী। কিন্তু উদ্ভিদ কিন্তু স্বভোজী হবে, দু একটা পরজীবী উদ্ভিদ আছে, কাসকিউটা বলে একটা গাছ আছে, সে ব্যতিক্রম। হ্যাঁ, স্বর্ণলতা বলে বাংলায়, ব্যতিক্রম হচ্ছে স্বর্ণলতা, হলুদ রঙের হয়, এরা সালোক সংশ্লেষ করতে পারে না, এরা অন্য বড় বড় গাছের ওপর জন্মায়, পরজীবী। আর প্রাণীদের ক্ষেত্রে আমরা যদি দেখি, এরা তো পরভোজী বটেই, আমরা তো নিজেদের খাবার তৈরি করতে পারি না, আমরা মৃতজীবীও হতে পারি, পরজীবীও হতে পারি, কিন্তু এগুলোর সংখ্যা খুবই কম। মৃতজীবী কেঁচো টেচোরা মৃতজীবী হয়, পরজীবী হয় কৃমি, উকুন, এরা পরজীবী হয়। কিন্তু বেশিরভাগ প্রাণী কিন্তু হলোজোইক বলে একটা পুষ্টি পদ্ধতিতে ওরা খাবার পায়। হলোজোইক কি? হলোজোইক কি? হলোজোইক মানে হচ্ছে খাদ্য গিলে শরীরের ভেতরে পরিপাক, শরীরের ভিতরে আমরা খাবার গিলে খাই, গিলে শরীরের ভেতরে পরিপাক করি আমরা, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি? হলোজোইক নিউট্রিশন। মনে রাখতে হবে। ক্লিয়ার? কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো একজন বিজ্ঞানী এলেন, তার নাম হচ্ছে কার্ল উজ। এই কার্ল উজ এসে বললেন যে 5 কিংডমের উপরেও একটা ডোমেন তৈরি করতে হবে। কেন? কারণ 5 কিংডমে আমাদের এই মোনেরাটার মধ্যে কিছু আর্কি ব্যাকটেরিয়া আছে আর কিছু ইউ ব্যাকটেরিয়া আছে। এদের মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ, দুজনেই ব্যাকটেরিয়া, কিন্তু এদের মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। এই আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া তোমাদেরকে সাহিল স্যার পড়াবেন, তখন তোমরা ভালো করে বুঝবে এই ব্যাপারগুলো কি। আর্কি ব্যাকটেরিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়াদের মধ্যেও যারা আদিম, যারা প্রাচীন, এবং ইউ ব্যাকটেরিয়া মানে হচ্ছে যারা পরবর্তীকালে এসেছে এবং আমাদের রেগুলার লাইফে যারা বেশি এক্সপোজড যে ব্যাকটেরিয়াগুলোতে আমরা। তো এবং এদের মধ্যে প্রচুর পার্থক্য লক্ষ্য করা যায়। তার ফলে কিংডমের ওপরে 3টে ডোমেইন তৈরি হলো, 3টে ডোমেইন তৈরি হলো, 3 ডোমেইনস। কি কি? এই মোনেরাটাকে ভেঙে দেওয়া হলো, মোনেরাটাকে ভেঙে দিয়ে করা হলো একটা ডোমেইন আর্কিয়া, ডোমেইন আর্কিয়া। একটা করা হলো কি? ডোমেইন ব্যাকটেরিয়া, যেটাকে আগে আমরা ইউ ব্যাকটেরিয়া বলছিলাম, সেটাকে এখন করে দেওয়া হলো ডোমেইন ব্যাকটেরিয়া, যার মধ্যে কিছু হেটারোট্রফিক ব্যাকটেরিয়া পড়ছে, কিছু সায়ানোব্যাকটেরিয়া পড়ছে। তাহলে প্রোক্যারিওটিক যে পপুলেশনটা ছিল, যে অর্গানিজমগুলো ছিল, তাদের আবার দুটো ডোমেইন করে দেওয়া হলো, আর্কি ব্যাকটেরিয়া একটা ডোমেইন, ব্যাকটেরিয়া একটা ডোমেইন, বা আর্কি একটা ডোমেইন, ব্যাকটেরিয়া একটা ডোমেইন। আর ইউক্যারিওটদেরকে একটা ডোমেইনে রাখা হলো, ইউক্যারিওটদেরকে একটা ডোমেইনে রাখা হলো। যার মধ্যে পড়বে আমাদের কারা কারা? ইউক্যারিওট তো সবাই, বাকিরা প্রোটিস্টা, ছত্রাক, সবাই প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া। প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া, এরা হয়ে গেল কি? এরা হয়ে গেল সবাই ইউক্যারিওটা। তাহলে আমাদের কটা কিংডম হয়ে গেল এখন? 6টা। 1 2 3 4 5 6। আর্কিয়া, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া। তার জন্য 3 ডোমেনকে 6 কিংডম ক্লাসিফিকেশনও বলা হয় আজকাল। তো এটা কার্ল উজ করেছিলেন। তাহলে কার্ল লিনিয়াস করেছিলেন হচ্ছে আমাদের
2 কিংডম ক্লাসিফিকেশন, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। হুইটেকার করেছিলেন 5 কিংডম ক্লাসিফিকেশন, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। আর কার্ল উজ করলেন 3 ডোমেন ক্লাসিফিকেশন, ডোমেন আর্কিয়া, ডোমেন ব্যাকটেরিয়া অ্যান্ড ডোমেন ইউক্যারিয়া। সো ইটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে একটা কমেন্ট করে দিও যে স্যার বুঝতে পেরেছি, আর যদি না বুঝতে পারো সেটাও কমেন্ট করো যে তোমরা কোনটা বুঝতে পারোনি। আমি দরকার হলে আরও একবার ভিডিও বানিয়ে তোমাদের সেই প্রবলেমসগুলোকে সলভ করে দেবো। তাহলে আমাদের পরপর দুটো ক্লাস গেল। ক্লাস 11-এ তোমাদের ক্লাস কেমন লাগছে বলো। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা পাশে রাখবে, এবং যারা পুরনো তারা তোমাদের বন্ধুদেরকে জানাও যে শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র ক্লাস 11 এবং ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য আমাদের এই চ্যানেল, আমাদের এই পরিশ্রম, এবং আমাদের অনেক অনেক প্ল্যানিং আছে শুধু যাতে তোমরা ভালোভাবে পড়াশুনো করো, ভালোভাবে ফ্রিতে ভালো কন্টেন্ট পাও। ফ্রির কন্টেন্ট মানেই যে খারাপ কন্টেন্ট নয়, সেটা আশা করি তোমরা এই 1-2 সপ্তাহে বুঝে গেছো, তাই তো? তাহলে তোমাদের জন্য আমাদের অনেক প্ল্যানিং আছে। তোমরা আমাদের পাশে থাকো, সবাই এসওই বাংলার পাশে থাকো। এসওই বাংলা 11-12 এই চ্যানেলটাকে আরও গ্রো করতে সাহায্য করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এর পরের ক্লাস আসবে সাহিল স্যারের ক্লাস, যেখানে উনি এই মোনেরা, ব্যাকটেরিয়া এইগুলো সম্পর্কে পড়াবেন, এবং আস্তে আস্তে তোমাদের অ্যাকর্ডিংলি সিলেবাস এগোতে থাকবে। ক্লিয়ার? চলো আজকে তাহলে গুড বাই, টাটা। তোমরা ভালো করে পড়াশোনা করো যাতে আমরা আরো মোটিভেশন পাই তোমাদেরকে ভালো করে পড়ানোর। টাটা।